TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এহসান জুয়েল। নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচন, বাইডেন ট্রাম্প প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ব্রিটেনের কারাগার থেকে মুক্তি পাওয়া এবং ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ইয়োয়াব গ্যালান্টের ওয়াশিংটন সফর, এইসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। অতিথি হিসেবে যুক্ত আছেন মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অব সোশ্যাল ওয়ার্ক এর প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং টেকনোলজিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচন। নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে সকাল থেকে আজকে আমি নিজেও মাঠে ছিলাম, একাধিক ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটারদের সাথে কথা হয়েছে। মোটামুটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই নিউ ইয়র্ক স্টেটের প্রাইমারি নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রায় 100,000-এর বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। তবে নিউ ইয়র্কের এই প্রাইমারি নির্বাচনে সবচেয়ে বেশি নজর রয়েছে 16th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ঘিরে। এখানে বর্তমান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্যালেস্তাইন সমর্থক জামাল বোমেন, তার বিপক্ষে লড়ছেন ইসরায়েল সমর্থিত প্রার্থী জর্জ লেটিবার। ভোট দেওয়ার পর দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন। আমি শুরুতেই প্রফেসর গোলাম এম মাদবর আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটি হলো যে নিউ ইয়র্কের এই প্রাইমারি নির্বাচন থেকে নভেম্বরে আসন্ন নির্বাচন ঘিরে ভোটারদের মনোভাব কতটা বোঝা যাবে? ধন্যবাদ। This is my second show with you. I'm very happy to be with you. And also, Shubhacha, one of my favorite discussant, Aisha Dewan. So, দেখুন আসলে নিউ ইয়র্কের primary is always very important, particularly for the Democratic Party. আমরা জানেন নিউ ইয়র্ক is a blue state. এবং নিউ ইয়র্কের যে 16 যে ডিস্ট্রিক্ট আপনি বললেন, অনেকগুলো হচ্ছে ইলেকশন, আপনার স্টেট সেন্টার ইলেকশন হচ্ছে। তো 16 is a very important. এখানে কিন্তু একটা ডিটারমাইনিং এবার একটা ফ্যাক্টর হবে হচ্ছে ভোটারদের মধ্যে, যেহেতু ইট ইজ নিউ ইয়র্ক। এবং আপনি অলরেডি বলেছেন যে জামাল বোমেন ইজ এ স্ট্রং সাপোর্টার প্যালেস্টাইন ইস্যু। অন্যদিকে আপনি দেখুন যে লাটিমার, রাইট, লাটিমার সে আরেকটা স্টেটমেন্ট আমি দেখলাম, সে বলেছেন যে he received a lot of like what you call tax for the money already, 14 million or something সে পেয়েছে। সে বলেছে যে ইসরায়েলস রাইট অফ এক্সিস্টেন্স, স্টেবিলিটি, সেলফ ডিফেন্স এন্ড পিস, আমরা জানি সুপার প্যাক থেকে বোধহয় 11.4 million পেয়েছে সে। তো we do not disagree with this, you know what the statement I say, যে ইসরায়েলের অধিকার, ইসরায়েল অস্তিত্বের অধিকার, ইসরায়েলের যে স্থিতিশীলতা এবং সেলফ ডিফেন্স, of course peace and stability, comes together. আমরা সবাই চাই, কিন্তু not at the cost of other side. আমরা জানি গাজাতে এখন দেখুন 38,000-এর মতো already people have been killed, 14,000 বোধহয় দেখলাম children. So this is something that like I always say, আমি 3টা পয়েন্ট বারবার বলছি, এখানে 3টা জিনিস হচ্ছে। একটা হচ্ছে এখানে অ্যাপার্থিড প্রবলেম, ডিসক্রিমিনেশন, যারা ইসরায়েলে যারা প্যালেস্টাইনি আছে তাদেরকে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, হরিবল ট্রিটমেন্ট। এবং এখানে জেনোসাইড, এখনো দেখুন যে অনেকে জেনোসাইড হিসেবে এটাকে ডিফাইন করতে চায় না, আমি জানি না এর থেকে জেনোসাইড আর কি। তারপরে দেখুন এখন যেটা হচ্ছে 14,000 শিশু মেরে ফেলা মানে কি, হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস এথনিক গ্রুপ, অর্থাৎ এথনিক ক্লিনজিং যেটাকে বলে, অর্থাৎ তাদের সেই যে জুইশ যে একটা ফিলসফি, তারা বলে ফ্রম রিভার টু দ্য সি। এবং আমরা জানি অলরেডি গাজার প্রপার্টি নিয়ে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট জল্পনা কল্পনা চলছে। সো এই ইস্যুটা কিন্তু এখন বেশ অন্য স্টেট যদি করতে পারে, নট নিউ ইয়র্ক, ওয়েস্টচেস্টার, এবং জানেন এতে কিন্তু আপনি ইটস ওয়ান অফ দ্য মোর এনলাইটেন্ড, আই মাস্ট সে, the New England, one of the states in the New England area. So this is matter. এখন এইটা এখন একটু ডিফারেন্স আপনি যেটা দেখবেন যে এখন সুপার অ্যাটাক যেটা, সুপার প্যাক যেটা, এরা তো আপনি জানেন যে জুইশ সাপোর্টার, এদের ইয়েটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ। এখন বোমেনের পজিশনটা লাঠিমারের কাছে কতটুকু যে ঠিকবে সেটাই হচ্ছে কথা। আমরা জানি রেজাল্ট খুব শিগগিরই জানবো। তবে ইউজুয়ালি যেটা হয় যে সমস্ত স্টেট গুলাতে যে প্রার্থী থাকে, অলরেডি ভালো রেকর্ড তার থাকে, তাকে সাধারণত কিন্তু আপনার সেকেন্ড টাইম কিন্তু ওরা ডিনাউন্স করে না। তো দিস ইজ আ ভেরি আমরা জানি ভেরি কম্পিটিটিভ
নেক টু নেক কাইন্ড অফ ইলেকশন। তো এর কিন্তু একটা যে প্রভাব, যেটা যে ইনফ্লুয়েন্স, যেটা যে ন্যাশনাল ইলেকশন, নভেম্বরের ইলেকশন বা তার আগে যে আমরা দেখবো যে জনমত সৃষ্টির ক্ষেত্রে, জনমতের প্রভাবের ক্ষেত্রে একটা ভূমিকা কিন্তু রাখবে এটা। So, but at the same time, it's just only one state, but we are concerned because this is a blue state. This is a kind of signal or a kind of image creation for the Democratic Party. So that's what, and আমরা জানি অন্যান্য পজিশন গুলো সেনেটেও দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু আপনার এই এখন মনে হয় সফট মানিটা একটা বোধহয় একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হয়ে গেছে। সফট মানি আমরা জানি ইন দ্য হ্যান্ডস অফ লাইক মোর elite class বলতে যেটা বুঝি আমরা জানি যে who the people belong to that elite class. So their actually ভূমিকা, তাদের যে ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। But at the same time, people deserve the government or the candidate they elect. So এখন দেখা যাবে যে litmus test people what kind of, are they going for the person with deep conviction, person with devotion, person with the who is going to talk about the majority people, not just only like the elite class as I hinted towards. So these are the factors I think going to win this election, but let's see how it turns out. এবং ফলাফল তো নিশ্চয়ই আমরা পেয়ে যাব, সেটা ফলাফল পাওয়ার পরে বোঝা যাবে। আয়শা দেওয়ান, আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই যে ডেমোক্রেটিক প্রাইমারি, নিউ ইয়র্কের মতো জায়গায় ডেমোক্রেটিক প্রাইমারিতে যিনি জিতবেন তিনি সাধারণত ব্লু স্টেট এর কারণে তিনি পরবর্তীতে চূড়ান্তভাবে জিতে যান। কিন্তু এইবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ডেমোক্রেটিক প্রাইমারিটা গুরুত্বপূর্ণ নাকি আপনার কাছে মনে হচ্ছে জামাল বোমেন এবং জর্জ ল্যাটিভার দুজন একজন প্যালেস্তাইনপন্থী যিনি শুরু থেকে সোচ্চার আছেন, তিনি কংগ্রেসে দাঁড়িয়ে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলছেন এবং তাকে সাপোর্টও করছেন অনেকে। আমরা দেখেছি বার্নি স্যান্ডার্স সে তাকে সাপোর্ট করে যেতে, ওকাসিয়া কর্টেজ প্রোগ্রেসিভ কংগ্রেসম্যান তিনি সাপোর্ট করছেন, এবং অন্যদিকে রাশিদা তালিবের ঘটনাও কিন্তু আমরা জানি। সেখানে জামাল বোমেন তার এই জয় কিংবা পরাজয় আসলে জাতীয় রাজনীতিতে ইসরায়েল প্যালেস্তাইন ইস্যুটা কতটা প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। তো এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যে কনটেক্সটে এখন দেখছি এই প্রাইমারি ইলেকশন, এবং শুধু এটা নিউ ইয়র্কে নয়, যত জায়গাতেই প্রাইমারি ইলেকশন হচ্ছে, আপনি হয়তো জানেন যে কারেন্ট ডেমোক্রেটিক পার্টির যারা ইলেক্টেড ক্যান্ডিডেট আছেন, যারা আগে থেকে ছিলেন, তাদের মধ্যে যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করছে সেটা ওয়েল অ্যান্ড গুড, যারা করছেও না কিংবা কোনো সাইড নিচ্ছে না, তাদের কিন্তু অপোনেন্টে ইন ফেভার অফ প্যালেস্টাইন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু দাঁড়াচ্ছেন। তো প্যালেস্টাইন ইস্যুটি অবশ্যই এবারে নির্বাচনে একটা বড় ভূমিকা রাখছে, এবং মুসলিম ভয়েস কিংবা অ্যান্টাই ইসরায়েল ভয়েস আমি বলবো, এটাকে আমি শুধুমাত্র মুসলিমদের বলবো না, তারা সকলেই চাচ্ছে যে এটা আমাদের ন্যাশনাল ইলেকশনেও একটা রিফ্লেকশন আনুক। কিন্তু এবং সেটারই ছোট ছোট স্টেপস হচ্ছে এই যে স্টেট লেভেলে প্রাইমারি গুলো হচ্ছে, এবং আপনি যেটা বললেন যে নিউ ইয়র্ক ইজ এ ব্লু স্টেট, অ্যান্ড আমরা জানি যে সেখানে প্রাইমারিতে যেই ক্যান্ডিডেট আসবেন তিনি আলটিমেটলি নির্বাচিত হবেন। কিন্তু প্রাইমারিতে যে এই যে ইসরায়েল এবং প্যালেস্টাইনকে নিয়ে দুটো পক্ষ তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু পুরো ডেমোক্রেটিক পার্টিরই একটা সিচুয়েশন এই মুহূর্তে, এবং সাধারণ জনগণ যারা রেজিস্টার্ড ডেমোক্রেট আছেন তাদের মধ্যেও কিন্তু এটা একটা ইস্যু অ্যান্ড পয়েন্ট, কেউ প্রো প্যালেস্টাইন, কেউ প্রো ইসরায়েল সাপোর্ট করছে। এবং আমরা জানি যে প্রো প্যালেস্টাইনের সাইডটি স্ট্রং ইন আ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড কিংবা সাধারণ মানুষের মতামত যদি আমরা দেখতে যাই, আর যেটা যদি এবার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কিংবা একটা পার্টিকুলার জনগোষ্ঠী কারা প্রো ইসরায়েল কাজ করে কিংবা প্রো ইসরায়েল লবিতে আছে, সেটাও আমরা জানি, যেটা ডক্টর গোলাম মেনশন করলেন যে ওখানে একটা অ্যাফ্লুয়েন্ট গ্রুপ আছে যারা সেটা চাইবে, এবং এটা স্টেট লেভেল নয়, আমাদের জাতীয় রাজনীতিতেও এটার একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। অ্যান্ড যার কারণে আজকে আমরা যদি জরিপ দেখি কিংবা সাধারণ মানুষের মতামত দেখতে চাই, ওভারঅল ইলেকশন ফিলিংস নিয়ে ন্যাশনাল সিচুয়েশনে বাইডেনের যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে কিংবা মানুষের মনে যে শঙ্কা, বিশেষ করে ইয়াং ভোটার্স, কেন এই যে মিলেনিয়াল থেকে শুরু করে জেনজি যারা আছে তারা কেন চাচ্ছে না বাইডেনকে অ্যাজ আ নেক্সট প্রেসিডেন্ট, এটার কারণ কিন্তু ইকোনমিক, আমাদের অন্যান্য ইস্যুজ আছে,
বর্ডার ইস্যুস আছে সেগুলো নয়, অ্যান্টাই প্যালেস্টাইন যেই অ্যাক্টিভিটিস, ইসরায়েলের সলিডারিটিতে আমেরিকা যেভাবে সাইলেন্টলি সাপোর্ট দিয়ে, সাইলেন্ট বলবো না, খুব ওপেনলি সাপোর্ট করছে, যেটা সাধারণ মানুষ একসেপ্ট করছে না, কনসিয়াস পপুলেশন সেটাকে মানছে না, কিন্তু তারপরে কি আমরা থামাতে পারছি না। তো সেটাই হচ্ছে আসল ব্যাপার, যে এই দুটো ভাগ যে হয়েছে পার্টি প্ল্যাটফর্মে, সেটা আমরা কিন্তু প্রত্যেক স্টেটের প্রাইমারিতেই এটা রিফ্লেকশন হচ্ছে, এবং এটা হবে। ক্যান্ডিডেট দুদিক থেকে আসবে এবং দুজনই ওপেন ভোকাল কথা বলবে। এখন এই 16 ডিস্ট্রিক্টের ব্যাপারটিতে আমি বলবো এটা খুবই সেন্সিটিভ, কিন্তু এটা আমাদের অবশ্যই নির্বাচনের যেই প্রাইমারি রেজাল্ট আসবে সেটার জন্য ওয়েট করতে হবে। বাট এই ওয়েটের পেছনেও একটা ব্যাপার আছে। এবার যদি আমরা দেখি যে এখানে জামাল হয়, সেটা কিন্তু একটা ব্যাড ইন্ডিকেশন আমাদের জন্য, এবং হতাশার ব্যাপার যে একজন রানিং ক্যান্ডিডেট এবং তার সে প্রো প্যালেস্টাইন কথা বলার পরও সেখানে নির্বাচিত হতে পারেনি প্রাইমারিতে। কিন্তু এটা আবার আরেক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এটা নিউ ইয়র্কের ডেমোগ্রাফিক আমরা বলছি, বাট আমি মনে করি না এটা ওভারঅল ন্যাশনাল ইলেকশনের জন্য পুরোপুরি রিফ্লেক্ট করবে যে হাউ ডেমোক্রেটস আর গোয়িং টু give their consent towards presidential election আগামীতে। কারণ সেখানে এসে আমরা অনেক বড় একটা স্পেকট্রামে আমাদেরকে সবকিছু চিন্তা করতে হবে। তখন আর ইসরায়েলের ব্যাপারটি অবশ্যই বড় থেকে যাচ্ছে। আমরা জানি যে প্রত্যেক স্টেটেই যেটা বললাম যে অনেক রেজিস্টার্ড ডেমোক্রেট, আমি আমার নিজের কথাও এর আগেও বলেছি যে আমি নিজে নিউট্রাল, আমি তো দেই বাইডেনকে প্রাইমারিতে, এবং আমাদের যেগুলো লোকাল লেজিসলেশনে যারা ফর প্যালেস্টাইন ইলেকশনের জন্য ক্যাম্পেইন করেছে, দাঁড়িয়েছে, আই ভোটেড ফর দেম। কারণ আমি জানি যে সেরকম ক্যান্ডিডেট হয়তো অনেকেই প্রাইমারিতে উতরে যেতে পারবে না আগামী নির্বাচনের জন্য, কিন্তু এটা জাস্ট পার্টির মধ্যে যাতে ফিউচার লিডারশিপের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে ডেমোক্রেটদের মধ্যেও কত শতাংশ মানুষ এই মুহূর্তে এই ব্যাপারটি নিয়ে অসন্তোষ প্রকাশ করছে পার্টির রাজনৈতিক প্ল্যাটফর্মে, সেটা তাদের জানা দরকার, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় মেসেজ আমরা এবং এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, আয়েশা দেওয়ানের কথা সূত্র ধরে আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে সেটা হলো যে 16 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে হাড্ডাহাড্ডি একটি লড়াই হচ্ছে, অর্থাৎ কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এমন একটি অবস্থা সেখানে চলছে। যদি এই নির্বাচনের ফলাফল আসার পর বোমেন জিতে যান তাহলে কি মেসেজ যাবে, আর যদি বোমেন হেরে যান তাহলে আসলে ওয়াশিংটনে কি মেসেজ যাবে? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আসলে দেখুন, আমি আয়েশা দেওয়ানের একটা গুরুত্বপূর্ণ কথা একটু আরো বেশি ওভার এমফাসাইজ করতে চাই। সবচেয়ে বড় জিনিসটা হবে হচ্ছে আপনার ডেমোক্রেটিক পার্টির ভিতরে একটা কনফ্লিক্ট আর কনফিউশন। আমরা জানি যে গণতান্ত্রিকভাবে প্রাইমারি ইলেকশন তো আপনার ক্যান্ডিডেটরা যা লাকিমার এবং বোমেন যে দুজন হাড্ডাহাড্ডি লড়াই করছে, এবং আপনি তো বলেছেন যে এখানে আলেকজান্দ্রো কাসিও-কর্টেজ, আরো বার্নি স্যান্ডার্স, ওরা আপনি দেখুন লাকিমারকে যে সব। So this is the kind of very risky situation, I would say for Bowman. So Jamal Bowman এখানে যদি আপনার হেরে যায়, মেসেজ এটাই যে দেখুন, no matter whether you are Democratic or Republican, the country is iron fist and stiff fist, the support of Israel. That's the message, right? That's the message, because other party is mainly, that's his party political platform, I would say, and that's how he got like 11.4 million or whatever, like the soft money, we know. So এর প্রভাবটা জাতীয়ভাবে আসলে দেখুন, এটা ওভারঅল দেখতে হবে। জাস্ট আয়েশা দেওয়ান বলেছেন যে এটা যে একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে 16 district, it's a very important district, but at the same time I will say it's a very enlightening area, and it is an area where the soft money also can play, in this case particularly, as we just found. So
খুব একটা যে একেবারে ন্যাশনালিটি হবে, বাট আমি ওনার যে পয়েন্টটা আমি আবারও একটুবার এমফাসাইজ করছি, it's a kind of confusion and conflict within the party, Democratic Party. আমরা জানি যে ডেমোক্রেটিক পার্টি ডিভাইডেড হয়ে গেছে। কিছু প্রগ্রেসিভ ককাসের লোক, রো খান্না আপনি জানেন যে ফ্রম ক্যালিফোর্নিয়া, এবং Joypal, so those progressive caucus people, they're all in support of including, Rashida Tlaib. So that's what is going to be kind of, because at this point, এই মুহূর্তে বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি cannot afford divisiveness. বিভক্তি নিজেদের ভিতরে কিন্তু they cannot afford it. They need it more and they need to make it stronger. They need to strengthen. So that is what is the kind of, the thing that for the nationally, for the Democratic Party, আর আমার মনে হচ্ছে না এটার জন্য যে রিপাবলিকান পার্টির কাছে তারা বড় বা ছোট হবে। আই ডোন্ট থিঙ্ক ওই ধরনের কোনো একটা প্রভাব হবে না হয়তো। সমীকরণে নেওয়ার সুযোগ নেই, জামাল মোমেনের জয় কিংবা পরাজয় দুটোকেই সহজভাবে দেখার সুযোগ নেই। অনেক সমীকরণ এখানে কাজ করবে, কারণ এটা তো ঠিক যে ডেমোক্রেটিক পার্টির ভিতরেও গণতান্ত্রিক চর্চার একটা বিষয় এখানে রয়েছে এবং সেটি হয়তো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কে জিতেন কে হারেন এবং শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন কি সিদ্ধান্তে আসেন সেটা তো আসলে লম্বা সময় আমাদের হাতে আছে। আমরা একটু দ্বিতীয় প্রসঙ্গে যেতে চাই, বাইডেন ট্রাম্প প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের বিষয়টি আমরা যেতে চাই। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে আছেন প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। 90 মিনিটের বিতর্কে অভিবাসন, সীমান্ত পরিস্থিতি, গর্ভপাত অধিকার, অর্থনীতি সহ দেশের অভ্যন্তরীণ এবং গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া চায়না প্রসঙ্গ নানা বিষয়ে হয়তো বিতর্কে উঠে আসবে, কিন্তু ট্রাম্প এবং তার সহযোগীদের অনেকে আগে থেকে বলছেন এটি বিতর্কের নামে প্রতারণা করা হবে। বিতর্কের আগে প্রেসিডেন্ট বাইডেনের ড্রাগ টেস্ট করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউএসএ টুডে এর একটি প্রতিবেদনে বিতর্কে কি ঘটতে পারে এমন সম্ভাবনা নিয়ে লেখা বলা হচ্ছে ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত বিতর্কে নাও অংশ নিতে পারেন, অথবা অংশ নিলেও পরিস্থিতি বেগতিক দেখলে রেগে বা চিৎকার চেঁচামেচি করে বিতর্ক শেষ না করে বেরিয়ে যেতে পারেন। এগুলো সবই ধারণা, কিন্তু আমরা আয়েশা দেওয়ান আপনার কাছে জানতে চাই, এই যে একটা প্রথম একটা বিতর্ক হচ্ছে, প্রেসিডেন্সিয়াল বিতর্ক হচ্ছে, এখানে আসলে প্রত্যাশাটা কি? এটা কি চমকীয় কিছু হবে নাকি এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এটা নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই? ধন্যবাদ আপনাকে। তো এবারের বিতর্কটা একটা ব্যতিক্রম ব্যাপার। আমরা জানি যে এখনো কিন্তু প্রাইমারি ফাইনালি দুটো দলেরই কারোই ক্যান্ডিডেটস কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, কিন্তু যেহেতু এটা একেবারে অবিসম্ভাবী একটা ব্যাপার যে এই দুজনই আমাদের আগামী নির্বাচনের ক্যান্ডিডেট হবেন, এবং সেই জন্য এবং এদের ঘিরে যে এবারের দুজনকেই জনপ্রিয়তার পরিমাপে আমরা যখন দেখছি যে অনেক ধরনের আলোচনা, সমালোচনা, ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেক কন্ট্রোভার্সিয়াল ঘটনাও ঘটছে, তো যার কারণে এই ডিবেটটা এত আর্লি সময় থেকে শুরু হলো। তো এখানে আমি বলবো যে এই বিতর্কে আমরা কি আশা করতে পারি। এই বিতর্কে আমরা জানি যে দুজনেরই যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা চিন্তা করি, বাইডেনও কিন্তু ভীষণ উত্তেজিত হয়ে যান, ইরিটেটেড হন, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প তো আছেন, এবং তার ভাষার শালীনতা নিয়েও সবসময় আমরা দেখেছি যে তিনি অত্যন্ত উগ্র ভাষায় কথা বলেন, এবং তার যে বুলিং নেচার সেটা তার প্রত্যেক আগের ঘটনাতে এবং বক্তৃতাতে সবসময় আমরা দেখি যে উনি প্রতিপক্ষকে ভীষণভাবে তার উইক স্পটে হার্ট করতে পছন্দ করেন। তো এখানে ডিবেট মডারেটরের অনেক বড় একটা দায়িত্ব থাকবে যে কি করে এটাকে ফ্যাসিলিটেট করবে, যে একেবারে অন ট্র্যাক, অন টপিক কথাটা রাখার জন্য। কারণ আপনি যখনই হয়তো ইকোনমি নিয়ে কথা বলছেন, সেখান থেকে কিন্তু ট্রাম্প নোজ হাউ টু অফ সাইড, যে ওই টপিককে ঘুরিয়ে দিয়ে পার্সোনাল একটা অ্যাটাকে চলে যাবে হয়তো বাইডেনকে, এবং যেখানে বাইডেনকে অ্যাটাক করবার জন্য এখন তার সামনে সবচেয়ে বড় যে বিষয়টি আছে যার হান্টার বাইডেনের কেস, এবং এটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানান দিক থেকে ইকোনমিক কারাপশন বলেন, বিজনেসে বলেন, বিভিন্ন জায়গা থেকে এসে এটা আনবার চেষ্টা করবেন টু ট্রিগার, যাতে বাইডেন উত্তেজিত হয়ে কিছু করেন কিংবা বলেন। তো এটা থাকবে তার একটা বিরাট ব্যাপার। আর ফরেন পলিসিতে আমি বলবো যে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে অফকোর্স সেখানেও আমরা যদিও এই মুহূর্তে বাইডেন সরকারকে নানাভাবে বলছি যে তারা জেনোসাইডের মধ্যে পার্টিসিপেট করছে, which is true, কিন্তু তারপরেও দেখা যাবে যে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিগত প্রেসিডেন্ট বলবেন যে ট্রাম্প সরকার এনাফ করছেন না, এবং তারা হলে
যেটা হয় যে প্রত্যেক সময় যে সরকারের যে নীতির ব্যর্থতা, যে এটা সিজফায়ারে যায়নি কিংবা যুদ্ধবিরতি আমরা করতে পারিনি, এটা বর্তমান সরকারের ব্যর্থতা, তো সেভাবে ফ্যাব্রিকেট করবে। তো এগুলো হতে থাকবে। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি জানতে চান কিংবা দর্শকদের জন্য আমি বলবো যে এটা শুধু আমাদের জন্য একটা ওয়ার্ম আপ সিচুয়েশন। এই বিতর্কের থেকে আলটিমেটলি দুজন ক্যান্ডিডেটের মধ্যে কেউই আমার মনে হয় না ফিউচার অ্যাসপেক্টস, কি পলিসিস আসবে, কি প্ল্যান আসবে, কিভাবে তারা আগামী 4 বছর দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আলোচনার সাবস্টেন্স আমরা হয়তো খুব বেশি পাবো না। এখানে কাদা ছোড়াছুড়ি ব্যাপারটা হবে অবশ্যই, এবং সেটা কে কতখানি ভদ্রভাবে করতে পারেন সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। মানে বাইডেনকে কতখানি, এবং এইজ ফ্যাক্টর নিয়ে তো কথা আছেই, তো সেখানেও একটা আপার হ্যান্ড নিতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প। তো পুরো বিতর্কটা অনেকখানি এন্টারটেইনিং হবে, যেটার জন্যই আমার মনে হয় দর্শক দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সবাই যে আমরা কি দেখব। কিন্তু আমাদের যেগুলো মুদ্রা বিষয়, যেটা মানুষ জানতে চায়, সেরকম খুব একটা খুব লেইড আউট ডিটেলস কিছু হয়তো আমরা পাবো না। আমি তো মনে করি যে ট্রাম্পের দিক থেকে তো একেবারেই নয়, ইভেন প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকেও এই মুহূর্তে কোনো ডিটেল পলিসি লেআউট যে আগামী 4 বছর তারা কি কি কাজে কিভাবে কনসেন্ট্রেট করবেন, সেগুলো আমরা এই ডিবেটে পাবো না। এটা অনেকটা ওয়ার্ম আপ, দুদিক থেকে লোকজন জাস্ট বুঝতে অ্যাসেস করবেন যে তারা নিজেদেরকে কিভাবে দেখছে, এরকমই একটা কিছু হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর গোলাম এম মাতবর, আপনার মতামতটাও জানতে চাই। যেটি আশা দেওয়ান বলছিলেন যে এটা অনেকটা বিনোদনমূলক হবে, গঠনমূলক হওয়ার চেয়ে বিনোদনমূলক হবে, কারণ ট্রাম্প যেখানে আছেন তিনি তো চেষ্টা করবেন অফসাইডে খেলার, আক্রমণ করার, তার সব সুলভ ভঙ্গিতে তিনি যেভাবে কথা বলেন সেভাবে বলার। অন্যদিকে বাইডেন অনেক বেশি রক্ষণাত্মক, তিনি হয়তো তার শারীরিক অবস্থার কারণেও এত বেশি আক্রমণাত্মক দেখা যায় না তাকে। আপনার কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলো আলোচনা আসতে পারে? আসলে দেখুন, এবার ইলেকশনটা দুইজন ক্যান্ডিডেট, আমরা জানি দুজনই এজেড ক্যান্ডিডেট, বাট আই এম দ্য লাস্ট টু ডিসক্রিমিনেট এনিওয়ান বেসড অন দেয়ার এজ। ইটস এগেইনস্ট দ্য আমেরিকান older American Act. এটা রিয়ালিটি হচ্ছে, এবং অলমোস্ট অফিসিয়ালি না হলো দে আর দ্য ওয়ান দ্য গোয়িং টু বি দ্য ক্যান্ডিডেট, one from Republican Party, former President Donald Trump, and current President Biden from Democratic Party. এবার আরো ইন্টারেস্টিং হচ্ছে দুইজনেই কিন্তু প্রেসিডেন্ট, একজন ফর্মার, একজন হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট। দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং, এন্ড অলসো দ্য কারেন্ট প্রেসিডেন্ট ওয়াজ 2-term ভাইস প্রেসিডেন্ট। তো এই ইয়াটা যথার্থভাবে বলেছেন আয়েশা দেওয়ান যে ইটস কাইন্ড অফ ওয়ার্ম আপ থিং, এবং সুতরাং এখানে যে জিনিসটা মেইনলি আমার মনে হয় হবে, ইট ইজ গোয়িং টু বি আ কন্টেস্ট অফ a contest of age. It is not a contest of age, it is a contest of policy and character. Jim Messina, Democratic strategist, said this, সে আসলে এটা দেখুন যে মেইনলি পলিসিটা কি, যে আয়েশা দেওয়ান বললো যে এখানে আসলে হয়তো এটা আমরা বেশি দেখবো না। এই ধরনের ডিবেটে মানুষ কি আশা করে? মানুষ আশা করে যে ভবিষ্যৎ তাদের নীতি নির্ধারণা পার্টি প্ল্যাটফর্ম নিয়ে আসে, কিন্তু আমার মনে হচ্ছে না এখানে, আমি ওনার সাথে এগ্রি করি এতটুকু পর্যন্ত। মেইনলি ইট ইজ গোয়িং টু বি কন্টেস্ট অফ ক্যারেক্টার। একদিকে একজন হচ্ছে কনভিক্টেড ফেলন, ইলেকশন ডিনায়ার, the mastermind of conspiracy theories. অন্যদিকে আরেকজন হচ্ছে, আমি যেটা বলবো, with more maturity, more professionalism, more stability, character. I would say, we could not find anything that is going to be something that what other candidate has. কিন্তু একটা ব্যাপার যেটা আসবে, কিন্তু মানুষকে বোঝা উচিত যে হান্টার বাইডেন is not contesting here. It is Joe Biden. So focus on Joe Biden. Family issue কেন আনবে আপনি? ফ্যামিলিতে তো আসলে যে কোনো কিছু হতে পারে, ছেলে মেয়েদের হতে পারে বা অন্য একটা হতে পারে, but they are not all running for this. So focus on the job here. That's what is the American, the American values I see. So that is, I cannot hear you. Are you saying something? চাইছিলাম যে ট্রাম্প তো এই সুযোগটা নেবেন, হান্টার বাইডেনের এই দুর্বল বিষয়টা তো তিনি ছাড় দেবেন না। তার হচ্ছে এগুলো হচ্ছে কনম্যান, সে সব ধরনের নেবে, এই ধরনের সুযোগগুলো সবগুলাই কিন্তু নেবে, সে দুর্বল পয়েন্টে সে অ্যাটাক করতে চায়। কিন্তু আমরা এত মনে করি না জো বাইডেন ইজ গোইং টু ফায়ার ব্যাক। আপনি জানেন গত ডিবেটে 2016 ডিবেটে 2020 ডিবেটে সেকেন্ড একবার তো ক্যান দিস পারসন বি আ স্টপ, বিকজ I mean, the civility is always a concern with the former President Trump. That is it. So
এখানে আসলে যেটা আরো যেটা হবে যে মেইনলি গাজা ইস্যু ইন্টারন্যাশনাল আমরা কয়েকটা জিনিস কিন্তু আমার মনে হয় প্রাধান্য পাবে এখানে। সে অর্থনীতি নিয়ে আসতে চেষ্টা করবে, যে কারেন্ট এবং হোয়াট হ্যাভ ইউ ডান। কিন্তু আমার কথা হচ্ছে বিগত 4 বছরে যখন উনি ক্ষমতায় ছিল উনি কি করে, জো বাইডেন ইকুয়ালি কম্পিটেন্ট টু ফায়ার দ্যাট। আর আন্তর্জাতিক যে যুদ্ধ, শুধু আমার মনে হয় গাজাটা না, ইউক্রেনটা তো বলছে যে প্রেসিডেন্ট হলে পরের দিন এই রাশিয়া যুদ্ধটা শেষ করতে পারবে। আর ইমিগ্রেশন এইটা হচ্ছে সবচেয়ে বেশি করবে আর কি। আর গণতন্ত্রের ব্যাপারে কিন্তু নিয়ে আসবে এই ইস্যুগুলো মেনলি প্রাধান্য পাবে। অর্থনীতি যে আন্তর্জাতিক যে যুদ্ধগুলো চলছে কিন্তু ফ্রন্টে এখন থার্ড ফ্রন্টে যাওয়ার জন্য তো অলরেডি কিন্তু এখানে আপনার যে তাদের ডিফেন্স মিনিস্টার আসছে গেলেন, এবং আরেকটা ফ্রন্টে অনেকটা স্নাইপদের মতো সেটা হচ্ছে তাই ইস্যু। তো আমেরিকা কিন্তু সেখানেও কিন্তু যে আপনার মেইন প্রবলেম হচ্ছে যে সে কোনো ফ্যাক্ট এভিডেন্স ছাড়াই বক্তা। প্রবলেমটা ওইটাই, আমার কোনো প্রিপারেশন দরকার নাই, আমি আউট অফ ইয়াতে যখন চলবে তখন সে পার্সোনাল অ্যাটাক। So those are going to be mainly 4 things, অর্থনীতি, যুদ্ধগুলো, যে তথ্যে ইমিগ্রেশন, গণতন্ত্র, ডেমোক্রেসি নিয়ে আসবে। কিন্তু এখানে জো বাইডেন আসছে। ভালো দিক যেটা হচ্ছে সিভিলিটির ব্যাপারে এখানে কোনো দর্শক থাকবে না। আরেকটা হচ্ছে একজন যখন কথা বলতে আরেকজন কিন্তু আপনার সেটা ইয়ে করতে পারবেন, মাইকটা বন্ধ করে দেওয়ার একটা সুযোগ আছে। একদম। I agree with also Aisha Dewan, they have a really tough job, both moderate. So this is a warm up, but the warm up আমরা আশা করবো যে এটা সিভিলিটিটা যাতে আমেরিকান কেনিয়া যাতে সারা বিশ্বে যে লাফিং স্টকের মতো হয় যায়, এটা স্বাভাবিকভাবে খারাপ না। এবং এর কিন্তু একটা ইমপ্লিকেশন কিন্তু সারা বিশ্বে, যে ডেমোক্রেসি, ওয়ার্ল্ড ডেমোক্রেসি, যে আমেরিকাকে বলা হয় ব্রিডিং গ্রাউন্ড, এটাকে বলা হয় রক্ত। সেখানেই যদি এই ধরনের, যদি আমরা একটা জিনিস এসে বলি we agree to disagree respectfully, সম্মানের সাথে ডিসএগ্রিমেন্ট, দ্যাটস হোয়াট দ্য মেইন ভ্যালু অফ গণতন্ত্র। কিন্তু সেটা তো উনি করেন, ওনার মতো বলে যান যে মানে কোনো সিভিলিটি শো করেন না, পার্সোনালি বলেন ও ইয়া আই নো এন্ড দ্যাট কাইন্ড দোজ কাইন্ড অফ থিং। এবং ট্রাম্প তার প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় তার বক্তব্য শুরু করেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে ওর্স্ট প্রেসিডেন্ট জো বাইডেন, এবং একই সাথে তিনি তুলনা করেন যে তৃতীয় বিশ্বের চেয়ে আমেরিকা অবস্থা এখন খারাপ। সেই ট্রাম্প যদি হান্টার বাইডেনের বিষয়গুলো তুলেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যেই এই নিউ ইয়র্কে 2টি মামলায় ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। তখন কি বাইডেন উল্টো সেই মামলাগুলো সামনে নিয়ে এসে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে টানাটানি করার সুযোগ আছে? আসলে এখানে যে কথার মানে ডিবেট, কথা সেট অফ ডিবেট, এখানে স্বাভাবিক বিষয় যখন ওগুলো আনবে ওনার কোনো চয়েস থাকবে না আদার দেন ডিপেন্ডিং হিম। So he will bring those from convicted felon on 34 counts of charges. So those issues, I think, debate ক্ষেত্রে চলে আসে। আমার মনে হয় না জো বাইডেন is going to let him go freely, because when he's going to bring, আমি জো বাইডেনকে যেটা সাজেস্ট করবো, well look, Hunter Biden is not running for the presidency, it's me. So tell me about, how, about me, not about my son. কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি জাস্ট একটু অ্যাড করতে চাই যে এই যে ট্রাম্পের মামলার ব্যাপারগুলো নিয়ে, এটা কিন্তু তাকে এই বিষয়টি আনা মানে হচ্ছে আরেকটা সুযোগ করে দেওয়া। এই যে পাবলিক স্পিকিং এ সে যেটা বারবার বলে আসছে, করাপ্ট জুডিশিয়াল সিস্টেমে যেটা হয়েছে, তার রায়গুলো সঠিক হয়নি, এই পুরো ব্যাপারটাই ভীষণ করাপ্টেড হয়েছে, এই কথাগুলোকে আবার সে পুনরাবৃত্তি করবে। এটাই হচ্ছে তার যেটা তিনি আদালতে ঢুকার আগে প্রত্যেকদিন করেছেন, হাসপানি মামলার আগে প্রত্যেকদিন এই বক্তব্য রাখতেন, রাজনৈতিক বক্তব্য রাখতেন আদালতের। আশাদান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে এর মধ্যেই তো আমরা জানি যে বয়সের কারণে হোক, নানা কারণে হোক, তরুণ প্রজন্ম, যারা তরুণ ভোটার, তারা বাইডেন এবং ট্রাম্প দুজনের কাছ থেকে অনেকটুকু মুখ ফিরিয়ে নিয়েছেন। এই যে একটা বিতর্ক, এই বিতর্কটাও কিন্তু তারা অনেকে হয়তো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে। অর্থাৎ দেশকে যারা নেতৃত্ব দেবেন আগামী দিনে, তারা তরুণদের জন্য কিছু করছেন কিনা, তরুণদের জন্য কিছু বলছেন কিনা, নাকি ব্যক্তিগত কাদা ছড়াছড়িতে এই বিতর্কের 90 মিনিট পার করবেন, এই সুযোগটাকে তারা কতটা লুফে নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ তরুণদের সামনে এক ধরনের স্বপ্ন, এক ধরনের ভিশন তৈরি করার? যেটা অবশ্যই ডিবেটগুলোর কারণেই তাই যে একজন ক্যান্ডিডেট তার যে ফিউচার প্ল্যান পলিসিস, যেটা বলেন, এটা ইকোনমি, ফরেন পলিসি, আমাদের বর্ডার ইস্যুস, যেগুলো সেন্সিটিভ ইস্যুস আছে, অ্যান্ড ওভারঅল
how we'd like to see our nation in next not only 4 years, যে আমাদের আগামী 3 দশকে আমাদের দেশ কোথায় আমরা দেখতে চাই, প্রজেকশন, এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা কি দিচ্ছি। তো সেটাই হচ্ছে সকলেরই দেখবার বিষয়, এবং নতুন জেনারেশন অবশ্যই সেটা চাইবে যে where this presidential candidates are going to create the new jobs, or আমাদের ইকোনমি কি করে বুস্ট করছে, আমরা ফরেন পলিসিতে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিভাবে কাজ করছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা আমাদের নিজেদেরকে কোন জায়গায় দাঁড় করাচ্ছি। এগুলো প্রত্যেকটা বিষয়ই ইম্পর্টেন্ট, এবং আমার দৃঢ় বিশ্বাস যে মডারেটররা অবশ্যই এই প্রত্যেকটা সেক্টরকে টাচ করবেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের 2 ক্যান্ডিডেট সেখানে কতখানি নিজেদেরকে, প্রেসিডেন্ট বাইডেন অবশ্যই তার পরিকল্পনার কথা বলবেন, যদি আমি বললাম যে অনেক ডিটেলস হয়তো যাবেন না, কিন্তু এই মুহূর্তে তারা কি কি কাজ করেছেন, পজিটিভ কাজ, সেগুলোকে অবশ্যই আনবার চেষ্টা করবেন, এবং সেটা অত্যন্ত জরুরি। কারণ আমরা জানি যে বর্তমান সরকার অনেক কিছুই পজিটিভ কাজ করেছে। এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু যদি আমরা বাদ দিই, সেটাকে বাদ দিয়ে বাকি সেক্টরগুলোকে যদি আমরা ধরি, আমাদের ইকোনমি থেকে শুরু করে বর্ডার কন্ট্রোলের ব্যাপারেও যতগুলো স্টেপস তিনি নিয়েছেন, এটার কিন্তু অনেক কিছুই, অনেক স্পেশাল যেগুলো আইন প্রণয়ন করা হয়েছে এবং কার্যকরিতা হয়েছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষ জানেন, কারণ সেটাকে সেইভাবে মানুষের কাছে প্রচার করা হয়নি। এবং কাজগুলোর যে পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখছি, হ্যাঁ আমাদের ইনফ্লেশন হচ্ছে, আমাদের ইকোনমিতে এখন মানুষের কস্ট অফ লিভিং হাই হয়েছে, কিন্তু সেই সাথে আমাদের এমপ্লয়মেন্ট বেড়েছে, আমাদের বিভিন্ন সেক্টরে লোকজনের কাজের ফ্যাসিলিটেশন ভালো হয়েছে, সুযোগ তৈরি হয়েছে। অন্যান্য জায়গাতে যেমন আপনার অ্যাবর্শন রাইট নিয়ে যে অনেকগুলো মেজর ইস্যুতে যে কাজ হয়েছে, সেগুলো আশা করছি যে তিনি তুলে আনবেন, এবং সেটাই হচ্ছে নতুন প্রজন্মের কাছে মেসেজটা তুলে দেওয়া যে বিটুইন টু, কারণ এইজ ফ্যাক্টরটা তারা দুজনের বেলায় কনসিডার করছেন, যারা নতুন ভোটার আছে, ইয়াং ভোটার্স, তো দুজনের মধ্যে তখন দেখবেন যে না, আমাদের বর্তমান প্রেসিডেন্ট অনেক কাজই করছেন যেটা আমাদের জন্য হেল্পফুল, এক্সেপ্ট মেবি দ্য ইসরায়েল ইস্যুতে আমরা একমত হতে পারছি না ফরেন পলিসিতে, কিন্তু আউট অফ 5 আমরা 4টে বিষয় তাকে ক্রেডিট দিতে পারি, এবং তখনই হচ্ছে তার এই সার্থকতা যে ডিবেটে। আমি ঠিক জানি না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনকে এই কথাগুলো বলার সুযোগ দেবেন কিনা। মাইক বন্ধ থাকলো তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করতে পারেন, এর আগে 2020-এ যেটি হয়েছিল যে শেষ পর্যন্ত বলতে হয়েছিল আপনি কি আপনার মাইকটি বন্ধ করবেন, তো মাইক বন্ধ থাকলো কি হবে জানি না। আমরা আরেকটু জানার চেষ্টা করব একটা বিরতির পর। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয়গুলোতে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং টেকনোলজিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ানা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা খুব কম সময় পাবো, তাই আমরা পরের প্রসঙ্গটাতে যেতে চাই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর। আমেরিকার সফরে এসে মঙ্গলবার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। তিনি আহ্বান জানিয়েছেন যাতে ইরানকে রুখে দেয় আমেরিকার পক্ষ থেকে, এবং একই সাথে তিনি এটিও বলছেন যে হামাসের সাথে দ্রুত একটি সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে জানানো হচ্ছে যে তাকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যাতে হিজবুল্লাহর সাথে এই লড়াইটা খুব বেশি এরকম বিস্তৃত হওয়ার সুযোগ না দেওয়া হয়, এবং নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর আপনার কাছে যেটি জানতে চাই, মাত্র 5 কি 6 দিন আগে নেতানিয়াহু অসন্তুষ্টি জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে আমেরিকা পর্যাপ্ত পরিমাণ অস্ত্র দিচ্ছে না ইসরায়েলকে। তার ঠিক পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। এটা দুই দেশের সম্পর্কে একটু উষ্ণতা তৈরি করার, যেহেতু এক ধরনের শীতলতা চলছে, উষ্ণতা তৈরি করার চেষ্টা, নাকি নতুন কোনো এজেন্ডা এর ভিতরে আছে? আসলে দেখুন, আমি তার আগে কি বলতে চাই যে লাস্টে যে স্বাধীনতা কথা বলবো যে ডিবেটের ব্যাপারে, আসলে দেখুন শেষ পর্যন্ত ট্রাম্প কিন্তু এটাকে বলবে কি যেমন রিগ ডিবেট, যেমন সে এখনো পর্যন্ত 22 ইলেকশন কিন্তু এখনো পর্যন্ত সে ডিনাই ইলেকশন ডিনায়ার। তবে জো বাইডেনের কিন্তু যেভাবে হোক বোধহয় আমার মনে কথা বলা উচিত, ইকোনমি এবং ইন্টারন্যাশনাল ফ্রন্টে যে আমেরিকার যে ইমেজটা, that's also important lesson in the contribution of Joe Biden. Of course, democracy in a continuous. আচ্ছা, ইসরায়েলি প্রধানমন্ত্রীর যে
এখানে আগমন এবং যে তার মিটিং উইথ হিজ কাউন্টার পার্ট, আমি তার কাউন্টার পার্টের লয়েড অস্টিনের সাথেও দেখলাম। ওইটা আমার কাছে একটু মোর এগ্রেসিভ স্টেটমেন্ট মনে হয়েছে। লয়েড অস্টিন বিশেষ করে যে যেভাবে ইরানকে হিট করে যেগুলো বলা হচ্ছে, ইরানকে কিন্তু আপনি কেন কোনো মতে ড্র্যাগ করতে পারবেন না ডিরেক্টলি। এখনো পর্যন্ত আপনি দেখুন এখানে কিন্তু অনেক কিছু হতে পারতো, কিন্তু ইরান কিন্তু সেভাবে খুব ডিপ্লোম্যাটিক্যালি কেয়ারফুলি কিন্তু এখানে কিন্তু সে ইনভলভ হয়নি। এখন উনি যেটা বলছেন যে গাজার যুদ্ধটাকে ওইটা একটা প্ল্যান, এখনো পর্যন্ত আমরা কোনো প্ল্যান পাচ্ছি না, এটা একটা মনে হচ্ছে হয়ে গেছে। আর উত্তর দিকে লেবাননের সাথে যেটা অবশ্য এখানে ব্লিংকেন বলেছেন যে সরাসরি why they don't negotiate with Hezbollah. Hezbollah is supported by Iran. So এটা কতটুকু গুরুত্বপূর্ণ কি বয়ে আনবে এটা আসলে বলা বড় মুশকিল, বিকজ আমরা তো আসলে যে কোভার্ট এবং হিডেন ইয়েগুলো তো জানি না। তো যেটা আমার মনে হয় যে এটা দুই দেশের রিলেশনশিপে কিছুটা it will bring some kind of the strengthening situation or the friendship or the tie to the country, because Joe Biden strictly বলে দিয়েছেন যে ওই সমস্ত মিউনিশন না দেওয়ার জন্য, বিশেষ করে স্কিলিং ইনোসেন্টলি। তো সেখানে এখন তাদের জন্য চয়েস এইটাই যে এখানে আসা, তাদের তো তারা মনে করে মাস্টার। তবে একটা জিনিস আমার মনে হয় তারা এখন ঘুরিয়ে ফিরিয়ে যেটা চাচ্ছে ইরানকে সবকিছুতে দোষারোপ করে ইরানকে অ্যাটাক করা, বা ইরানকে বলতেছে যে they are about to get the nuclear the power, so that need to be halted। মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনি দেখুন ডিরেক্টলি কিন্তু যুদ্ধ কিন্তু এতদিন যুদ্ধ চক্র থেকে ইরানে কিন্তু ডিরেক্ট কিন্তু আমি দেখাতে পারি। তো these are the way they are trying to do it। আজকে দিন এখন নেক্সট এজেন্ডা হচ্ছে জাস্ট টু গো এগেইনস্ট ইরানকে মনে করতে ওরা শেষ করে দিলে ওখানে বোধহয় সব কিছু শান্ত হয়। দ্যাটস দেয়ার মেইন পলিসি। আমি যেটা বললাম যে বিভিন্ন তাদের মিটিং সম্পর্কে যেটা পডকাস্ট, এটা একটা তাদের পলিসি হতে পারে। আসলে আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমেরিকা থেকে বলা হচ্ছে বারবার হিজবুল্লাহ এবং লেবাননের বিষয়টি, অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু সেদিকে যাচ্ছেন না, তিনি হামাস প্রসঙ্গে কথা বলছেন, তিনি ইরান প্রসঙ্গে কথা বলছেন, অর্থাৎ এই বিষয়ে আমেরিকার কোনো কথা শুনতে চাইছে না ইসরায়েল। বিষয়টা কি তাই প্রমাণ করে? না, এটা অ্যাকচুয়ালি সেরকম ভাবে না। আমরা এটাকে যদি দেখি এইভাবে যে এই যে পুরো সাপোর্টটার ব্যাপারে আমরা জানি যে বহুদিন ধরে ইসরায়েল আমেরিকা যে প্রপোজাল দিল সিজফায়ার করবার জন্য এবং যুদ্ধবিরতি, সেটা কিন্তু আজও কার্যকরী হয়নি। তো সেখানে আমরা জানি যে ইসরায়েলের যে নমনীয়তা একেবারেই নেই, এবং তারা চাচ্ছে যে হামাসের দিক থেকে পুরোপুরি সমস্ত শর্তকে মেনে নেবার জন্য, এবং সেটা আমেরিকাও এমফাসাইজ করছে, যেটা আমার মনে হয় আনরিজনেবল। কারণ যখন একটা নেগোসিয়েশনে যাবে দুদিক থেকেই তাদের নিজস্ব ওপিনিয়ন থাকতে পারে। হামাস তার নিজস্ব এজেন্ডা নিয়ে আসতেই পারে যে তারা কিভাবে চায়, তারা সিজফায়ার চাচ্ছে না সেটা বলছে না। তো সেখানে এটা একটা ফ্যাক্টর যে ইসরায়েল যত কথাই বলুক এবং তারা ইন্টারন্যাশনাল স্টেজে এটা দেখাতে চায় যে আমেরিকার কিন্তু ফুল সাপোর্ট তাদের সাথে আছে, এবং এই সাপোর্টটা এটা অনেকটা তারই একটা পজিটিভ ইন্ডিকেশন তৈরি করা, সেটা একটা ব্যাপার। আর হিজবুল্লাহর সাথে যেটা আমরা বলছি যে এখন কেন ইরানকে বারবার ডাকছে, এর আগেও আমরা জানি যে যখনই লেবানন হিজবুল্লাহর অ্যাটাক হয় কিংবা যখনই তারা সেটার সাথে কনফ্লিক্টে যাচ্ছে, তখন কিন্তু ইরানের নাম উঠে আসে। কারণ এই রিবেল হুতি গ্রুপ বলি, হিজবুল্লাহ বলি, হামাস বলি, তাদের সাথে একমাত্র একটি মুসলিম দেশকেই সরাসরি সম্পৃক্ত করা হয়, সেটা হচ্ছে ইরান। ইরানের একটা সম্পৃক্ততা নিয়ে আসা হয়। হ্যাঁ, ইরান সেখানে একটা সাপোর্ট দিচ্ছে, কিন্তু ইরান যেটা ডক্টর গোলাম বললেন যে সরাসরি কিন্তু এই যুদ্ধের যে প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু তারা কোনো ভূমিকা রাখেনি। হিজবুল্লাহকে তারা সবসময় সহযোগিতা দেয়, সাপোর্ট করে, সেটা আমরা জানি। কিন্তু এই মুহূর্তে এই ব্যাপারটাকে অনেকটা হাইলাইট করবার দুটো কারণ। একটা হচ্ছে হামাসের সাথে যে তাদের যুদ্ধবিরতির কোনো রকমের কোনো ইন্টেনশন নেই, এই ব্যাপারটাকে একটু ডাইভার্ট করে দেওয়া, সকলের মনোযোগটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া, যে এখানে যুদ্ধ চলতেই থাকবে, জেনোসাইড, যেটা আমরা বলছি যে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আমরা যদি দেখি যেই পর্যায়ে যুদ্ধের সিচুয়েশন তৈরি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করতে করতে, সেটা একেবারেই আনটলারেবল। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কথা এগোচ্ছে না, এবং এটাকে আরো একটু ডিস্ট্রাক্ট করবার জন্য
হিজবুল্লাহ এবং লেবাননের বিষয়টি আনা হচ্ছে এবং অন্যান্য ইস্যুগুলোকে সামনে নিয়ে চেষ্টা করছে যাতে শাক দিয়ে মাছটা ঢেকে দিতে পারে। মানে আলটিমেট গোল কিন্তু একটাই, যে আমরা জানি প্যালেস্টাইন পুরো হামাসকে সেখান থেকে একেবারে চলছে, সেটি অব্যাহত থাকবে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আগামী দিনগুলোতে আমরা এইসব বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের কাছ থেকে জানতে পারবো। দর্শক, আমরা কথা বলছিলাম প্রফেসর ডক্টর গোলাম মাতবর এবং আয়েশা দেওয়ানের সাথে, এবং একই সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আমেরিকার রাজনৈতিক সমসাময়িক বিষয়গুলো। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।